আমি ফারুক আহমেদ, চিন্তা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি জানা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য, যারা বিজ্ঞান শিখবে তাদের জন্য খুবই জরুরি। বিষয়টি না শিখলে পদার্থবিজ্ঞান এবং গণিতের অনেকগুলো চ্যাপ্টারই বোঝা যাবে না। সেদিক দিয়ে একজন শিক্ষার্থীর যে লক্ষ্য থাকে যে একটা চ্যাপ্টারের যে প্রশ্নের উত্তর দেওয়ার যে বিষয় থাকে, পরীক্ষা কেন্দ্রিক যে লক্ষ্য থাকে, ভেক্টর নামক এই চ্যাপ্টার যেটা আমরা আজকে আলোচনা করতে যাব, সেটা ওই লক্ষ্যকে ছাড়িয়ে আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত। শুধু একটা চ্যাপ্টারের সীমার মধ্যে এটা সীমাবদ্ধ নয়, আরও অনেকগুলো বিষয় এর সাথে যুক্ত। এটা না পড়লে অন্যান্য চ্যাপ্টারগুলো ঠিকঠাক মতো বোঝা যাবে না। তো যাই হোক, আজকে আমরা এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রত্যেক শিক্ষার্থী মনোযোগ সহকারে এটা বুঝবে এবং এটা শিখে পরবর্তীতে পদার্থবিজ্ঞানের অন্যান্য চ্যাপ্টার এবং গণিতের বলবিদ্যার যে অংশটা আছে সেটা যাতে ভালো করে বুঝতে পারে, সেই জন্য এটা মনোযোগের সাথে প্রত্যেকটা শিক্ষার্থী দেখা খুবই দরকার। ভেক্টর বিষয়টি এখানে শিখতে গেলে প্রথমে যে বিষয়টি জানা দরকার সেটা হচ্ছে যে আমরা জানি যে দুই ধরনের পরিমাপযোগ্য রাশি আছে। তার মধ্যে একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তো এখন আমরা কিন্তু এটা দেখি না যে স্কেলার রাশিগুলো পরিমাপ করার জন্য আলাদা করে স্কেলার নামক কোনো চ্যাপ্টার আলোচনা করা হয়, অর্থাৎ স্কেলার নামে কোনো কিছু পাঠ গ্রহণ করতে হয় না স্কেলার রাশিগুলো পরিমাপের জন্য। কিন্তু ভেক্টরের জন্য আলাদা করে আমাদের কিন্তু ভেক্টর নামক এই পাঠটা গ্রহণ করতে হচ্ছে। একটা উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে যে কেন ভেক্টর শেখা আমাদের জন্য দরকার, ভেক্টর রাশিগুলোর হিসাব নিকাশ করার জন্য। একটা তাগিদ না হলে আসলে কোনো কিছু শিখে বোধগম্য করে তোলা যায় না এবং মজাও পাওয়া যায় না। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমরা যদি স্কেলারের কথা বলি, যে একটা পাত্রে প্রথমে 4 কেজি চাল ছিল, তারপরে সেখানে আরও 3 কেজি চাল যোগ করা হলো। তো এখানে সহজেই যে কেউ হিসাব করে বলে দিতে পারে যে পাত্রে মোট চাল কত হলো। কিন্তু আমরা যদি এটা বলি যে একটা বস্তু আছে, সেই বস্তুটার উপর একজন 4 নিউটন বল প্রয়োগ করে বস্তুটাকে টানছিল, আর একজন এসে ওই বস্তুর উপর আরও 3 নিউটন বল প্রয়োগ করে বস্তুটিকে টানতে লাগলো। এই ক্ষেত্রে এই যে বস্তুটার উপর মোট যে বল প্রযুক্ত হচ্ছে, সেটা কিন্তু এটা বলা যাবে না যে একমাত্র উত্তর, এটা বলা যাবে না যে 7 নিউটন বল এই বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে। হতে পারে 7 নিউটন, হতে পারে আবার 1 নিউটনও হতে পারে। 1 নিউটন থেকে 7 নিউটন পর্যন্ত যে কোনো কিছুই হতে পারে। তার মানে এটা দেখা যাচ্ছে যে সাধারণ যে যোগ বিয়োগের পদ্ধতি, গুণের পদ্ধতি, এই সব পদ্ধতি যা তোমরা শিখে এসেছো, সেইগুলো দিয়ে কিন্তু এটা হিসাব করা যাচ্ছে না। এর সাথে আরও কিছু দরকার আছে, আরও নিয়মকানুন জানতে হবে। তো সেই নিয়মকানুনগুলো যাতে তোমরা জানতে পারো, সেই জন্যই ভেক্টর নামে একটা চ্যাপ্টার তোমাদেরকে শেখানো হয়। এই বিষয়টি এখন আমরা দেখব যে আসলে ভেক্টরের সেই নিয়মকানুনগুলো বুঝতে গেলে আমাদের কি কি করতে হবে, কোন জায়গা থেকে শুরু করতে হবে। ভেক্টর আসলে এক একটা তীর,
আমরা যদি বলি যে ভেক্টর কি, তাহলে বলতে পারি যে ভেক্টর এক একটা তীর, এই যে এই রকমের এক একটা তীর বলতে পারি। তীর তোমরা দেখেছো, তীর নানা রকমের তীর দেখেছো। আজকাল তো এরকম দেখা যায় যে তীরে হাট হওয়া, হাটের চিত্র খাতার মধ্যে দেখা যায় অনেকের। আবার তীর নিয়ে গান আছে, মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিল চৌচির। তা আমরা এখানে ভেক্টর ওই কারোর কলিজা চৌচির করবে না, সেটা করাও যায় না। ভেক্টর নামক তীর, এর বুঝটা মাথায় রাখতে হবে। এসো আমরা দেখি যে ভেক্টর নামক এই যে ভেক্টর তীর, সেই তীরটা কি রকম এবং এটা কিভাবে গঠন করা যায়। প্রথমে যেটা হচ্ছে যে তীরের বৈশিষ্ট্য কি, এই তীরটা কিভাবে গঠন করতে পারি আমরা। এই ভেক্টর তীরটা জানতে গেলে স্কেল সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তোমরা গ্লোব দেখেছো, গোটা পৃথিবীটাকে ওই গ্লোবের মধ্যে ধারণ করা হয় পরিমাপের দিক দিয়ে, অনুপাতের দিক দিয়ে। আবার তোমরা ম্যাপ দেখেছো, পৃথিবীর ম্যাপ দেখেছো, বাংলাদেশের ম্যাপ দেখেছো। এই যে ম্যাপের উপর দুইটা বিন্দু বা দুইটা স্থান, এই দুইটা স্থানের মধ্যবর্তী দূরত্ব আমরা যদি মেপে নিই, তাহলে ওই ম্যাপে উল্লেখিত যে স্কেল থাকে, সেই স্কেলের সাহায্যে ওই দুইটা স্থানের মধ্যবর্তী দূরত্ব কত তা আমরা জেনে যাব। বাস্তবে ওই দুটো স্থানের মধ্যবর্তী দূরত্ব জানা যাবে। কেমন একটু খোলাসা করে বলা যাক। ম্যাপের নিচে দেখবে স্কেল লেখা থাকে। কোন কোন ম্যাপে দেখা যাচ্ছে, পৃথিবীর একটা ম্যাপ, সেই ম্যাপে দেখা যাচ্ছে যে 1 মিলিমিটার সমান 100 কিলোমিটার এরকমের লেখা আছে। তাহলে আমরা যে দুইটা স্থানের কথা বললাম, এই দুইটা স্থানের দূরত্ব যদি আমরা ওখান থেকে মেপে দেখি যে সেই দুইটার দূরত্ব ম্যাপে আমরা পাচ্ছি 2 মিলিমিটার, তাহলে এখানে যদি 1 মিলিমিটার সমান 100 কিলোমিটার হয়, তাহলে ওই দুটা স্থানের মধ্যবর্তী সরল রৈখিক যে দূরত্ব, যেটাকে আমরা এরিয়াল ডিস্টেন্স বলি আর কি, সেই দূরত্বটা হবে 200 কিলোমিটার। এইভাবে আমরা ভেক্টরের স্কেল নির্ধারণ করব। যেমন এখানে যে উল্লেখ করা হয়েছে, 1 সেন্টিমিটার দিয়ে আমরা 1 কিলোমিটার পার সেকেন্ড বেগকে বোঝাতে পারি। আবার ছক কাগজ দেখেছো তোমরা, ছক কাগজের যে বর্গগুলো থাকে, সেই ক্ষুদ্র বর্গের প্রত্যেক এক বাহুর দৈর্ঘ্য সমান আমরা 1 কিলোমিটার সরণকে বোঝাতে পারি। আবার 1 মিলিমিটার দিয়ে আমরা 1 মিটার পার স্কোয়ার সেকেন্ড ত্বরণকে বোঝাতে পারি। এই হলো স্কেল। এইভাবে স্কেল নির্ধারণ করে আমরা এই তীরটা বানাবো। তীর বানানোর আগে এই স্কেল সম্পর্কে একদম সম্যক একটা ধারণা থাকতে হবে। তারপরে এই তীর নির্মাণের জন্য আরেকটা যে বিষয়টি থাকে, সেটা হলো যে তীরের দিক। এই যে তীরের দিক, এই তীরটাকে আমরা উপরে নিচে ডানে বামে কিন্তু সরাতে পারবো, তাহলে কিন্তু দিক চেঞ্জ হচ্ছে না। দেখো, খেয়াল করো, না ঘোরানো পর্যন্ত আসলে দিক চেঞ্জ হয় না। তাহলে এক একটা তীর এক একটা ভেক্টরকে যখন নির্দেশ করবে, তখন তার দিকটা এভাবে নির্দিষ্ট থাকবে। এবার আমরা একটা বাস্তবের একটা ভেক্টরকে, ভেক্টর রাশিকে কিভাবে এই তীরের সাহায্যে প্রকাশ করা যায় তা একটু দেখে নিই। যেমন এখানে উল্লেখ করা হয়েছে পূর্ব দিক বরাবর 4 কিলোমিটার সরণ, সেই সরণকে আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে চাই। তাহলে আমরা কি করব? প্রথমে একটা স্কেল তৈরি করি। তো এখানে যেভাবে স্কেলটা তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে যে এই যে ক্ষুদ্র বর্গগুলো দেখতে পাচ্ছ, এই ক্ষুদ্র বর্গের 5 বাহুর দৈর্ঘ্য সমান 1 কিলোমিটার ধরা হয়েছে।
তাহলে আমরা যদি 4 কিলোমিটারকে প্রকাশ করতে চাই এখানে, তাহলে 20টা বাহুর দৈর্ঘ্য লাগবে। তো এই যে 20 বাহুর দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য নিয়ে আমরা এই যে একটা রেখাংশ, এই যে তীরের একটা অংশ তৈরি করে ফেললাম। এইবার থাকে মাথা। মাথাটা তৈরি করব এই যে পূর্ব দিকে এর তীরের যে চিহ্নটা সেটা দিয়ে দেব। তাহলে এখানে 20 বাহুর দৈর্ঘ্যের সমান পূর্ব দিক বরাবর একটা তীরকে এরকম রেখে আমরা এই পূর্ব দিক বরাবর 4 কিলোমিটার সরণকে প্রকাশ করতে পারলাম। এই হচ্ছে একটা বিষয়। এবার আরেকটা জিনিস দেখা যায় যে একাধিক যদি থাকে, যৌথ ব্যাপার, সম্মিলিত ব্যাপার এরকম যদি থাকে, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। তো সেখানে এই যে পূর্ব দিক বরাবর 4 কিলোমিটার যাওয়ার পরে উত্তর দিকে 3 কিলোমিটার যাওয়ার একটা ঘটনা আমরা দেখাতে চাচ্ছি। তো ওই যে এ আর বি এর মধ্যবর্তী যে তীরটা রাখা আছে, এটা হচ্ছে পূর্ব দিক বরাবর 4 কিলোমিটারকে বোঝানো হচ্ছে। তারপরে এর শীর্ষবিন্দুতে আমরা উত্তর দিকে আর একটা তীর রাখবো। সেটার ওই আগের স্কেল অনুসারে যদি আমরা ধরি, তাহলে সেটা হবে 15 ঘর। এই যে 15 বাহুর দৈর্ঘ্যের সমান। এটা হচ্ছে উত্তর দিক বরাবর এই যে তীরটা, বিসি বি আর সি এর মধ্যে এই তীরটা আছে, দেখা যাচ্ছে। এইভাবে আমরা এটা রেখে তাহলে এখানে পূর্ব দিক বরাবর 4 কিলোমিটার এবং উত্তর দিক বরাবর 3 কিলোমিটার সরণকে দেখালাম। এবার প্রশ্ন হচ্ছে যে লোকটির সরণ কত হলো চূড়ান্তভাবে, সেটা এখানে আমরা বলতে পারি এ বিন্দুতে ছিল, ফাইনালি সি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এর সরণটা হবে এই যে এ আর সি এর মধ্যে আর একটা তীর রেখে আমরা এই সরণটাকে প্রকাশ করলাম। তো এইভাবে যদি আমরা অনেকগুলো থাকে, আমাদের অনেকগুলো তীর আমরা একটার পর আর একটা এভাবে সাজিয়ে চূড়ান্তভাবে সেইগুলোর অনেকগুলো ভেক্টরের ভেক্টর সমষ্টি কত বা লব্ধি বা মিলিত ফল কত সেটা বের করতে পারি। যেমন এখানে আমরা যে কোনো সংখ্যক ভেক্টর আমরা এখানে কয়েকটা নিয়ে দেখাবো। এই যে একটা ভেক্টর, এটা একটা তীর, এর শীর্ষবিন্দুতে অপরটির পাদবিন্দু রেখে আর একটা তীর, বর্ণনা অনুসারে যেভাবে বর্ণনা দেওয়া হবে নির্ধারিত স্কেল দিয়ে মেপে আমরা সেই দিকে তীরটা রেখে দেব। এইভাবে প্রথমটার শীর্ষবিন্দুতে পরবর্তী তীরের পাদবিন্দু এভাবে স্থাপন করে আমরা সাজিয়ে যাব। সাজিয়ে গেলাম, এই পর্যন্তই রাখি। এখন এই যে প্রথম শুরু যেখান থেকে করলাম আর সর্বশেষের তীরের মাথা যেখানে, অর্থাৎ প্রথম তীরটি যে রেখেছি তার পাদবিন্দু আর সর্বশেষ তীরের শীর্ষবিন্দুর সংযোগকারী যে রেখা, এই বরাবর আমরা একটা তীর রেখে দিলাম। এই তীরটার মাথা থাকবে শেষের শীর্ষবিন্দুর দিকে, পাদবিন্দু থাকবে প্রথমটার পাদবিন্দুতে আর শেষের শীর্ষবিন্দুর দিকে তীরের মাথা থাকবে। এইভাবে আমরা ফলাফলটা পেয়ে যাব। তো এইভাবে আমরা চিত্র আঁকার মধ্য দিয়ে এইভাবে সঠিক স্কেল নির্ধারণ করে ঠিকঠাক মতো দিক নির্ধারণ করে যে বর্ণিত দিক থাকবে সেইভাবে এখানে বসিয়ে আমরা এগুলো মিলিত ফল কি হবে বা লব্ধি কত হবে সেটা বের করতে পারি। এখন এইভাবে বসিয়ে বের করা, মেপে মেপে বের করা যেতে পারে, কিন্তু আমরা আরও চাই যে বীজগাণিতিক রূপ, ফর্মুলা যাকে বলে, এক একটা সমীকরণ যাকে বলে, সেই সমীকরণের মাধ্যমে আমরা মানগুলো যাতে বের করে ফেলতে পারি। সেজন্য দেখা যাবে যে প্রতীক নির্ধারণ করতে হবে ভেক্টরের জন্য। তো লেটার লিখে অনেকভাবে প্রকাশ করা যায়। লেটারের আমরা যেটা করব সেটা হচ্ছে যে মাথার উপর তীর চিহ্ন, এই যে মাথার উপর তীর চিহ্ন দিয়ে আমরা ভেক্টরগুলোকে প্রকাশ করব। তা এখন এই দুটা ভেক্টরের যে মিলিত ফল তাকে আমরা সব সময় এইভাবে
যে পি ভেক্টর আর কিউ ভেক্টরের মিলিত ফল, মাঝখানে যোগ চিহ্ন সবসময় দেব মিলিত ফল প্রকাশের জন্য। এইটা হচ্ছে, এই মিলিত ফল হচ্ছে আর ভেক্টর। কিন্তু এখানে সবসময় যে এটা পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মান আর ভেক্টরের মানের সমান হবে এমনটি, এই মানের যোগফল পি ভেক্টরের মান কিউ ভেক্টরের মানের যোগফল আর ভেক্টরের মানের সমান হবে এমনটি নয়। তবে হতে পারে কোনো সময় এই লব্ধির মান ওই ভেক্টর দুটির মানের যোগফল হতে পারে, কোনো সময় বিয়োগফল হতে পারে, কোনো সময় অন্য কিছু হবে। যা কিছুই হোক, তা হচ্ছে আমাদের ওই তীরগুলো বসানো যে জ্যামিতিক এক একটা শেপ তৈরি হবে, সেইগুলোর মধ্যকার সম্পর্কই আমরা বীজগাণিতিক রূপে প্রকাশ করতে পারবো। এইভাবে আমরা, সেই জন্য ভেক্টর বুঝতে গেলে এই তীরের যে বিষয়টি, তীরটাকে বুঝতে হবে। ভেক্টর তীর এটা না বুঝলে ভেক্টরের ফর্মুলা মুখস্থ করা যাবে, কিন্তু এটাকে বোধে নেওয়া যাবে না, বুঝে সুঝে কাজ করার উপযোগী করে নিজেকে গড়ে তোলা যাবে না। আমাদের সামনে হাজার হাজার এরকমের প্রশ্ন আসবে, তো আমরা যদি ঠিকঠাক মতো এইগুলো বুঝতে পারি তাহলে সমস্ত প্রশ্নের জবাবগুলো দিতে পারব। সেই লক্ষ্যেই আমাদের এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। তোমরা মনোযোগ সহকারে এই বিষয়টি বুঝবে, এবং আগামী ক্লাসে আমরা সমস্ত যে হিসাব নিকাশগুলো ধারাবাহিকভাবে এগুলো বলার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।